কাদম্বরী দেবীর সুইসাইড নোট, পাঠে কানাইলাল পালোধি। কাদম্বরীর শয়নকক্ষে দরজার পিছন দিকে একটি পূর্ণাঙ্গ আয়না লাগানো আছে। সদ্য স্নান সেরে এসে সেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন কাদম্বরী, গান গাইছেন গুনগুনিয়ে। আজ তার মনে বেশ একটা লুকানো প্রসন্নতা ছড়িয়ে আছে। কাদম্বরী শুধু একটি জাম রঙের শাড়ি পরে আছেন, মাথার চুলে একটি বেশ বড় রকমের চিরুনি। আয়নার সামনে কাদম্বরী দেখছেন মানুষ কাদম্বরীকে। অনেকদিন পর কাদম্বরী বেশ সুস্থ বোধ করছেন। মুছে গেছে তার চোখের নিচের কালিমা, ত্বকে এসেছে মসৃণ ও ঔজ্জ্বল্য। চিরুনির ডগায় সিঁদুর লাগিয়ে সিঁথিতে লাগাতে লাগাতে কাদম্বরী হঠাৎ চক্ষু দুটি ঘুরিয়ে মুচকি হাসলেন। আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়ালেই নানা রকম ছেলে মানুষই করতে ইচ্ছা যায়। যেবারে তিনি স্বামী ও কনিষ্ঠ দেবর্তীর সঙ্গে অলীকবাবু নাটকে হেমাঙ্গিনী সেজেছিলেন, তাতে এইরকম একটি ভঙ্গি ছিল। জ্যোতিরিন্দ্রনাথ তখন বলতেন, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে রোজ কিছুক্ষণ পাঠ বলবে, তাহলে দেখবে অভিব্যক্তিগুলি ঠিক হবে। আয়নার সামনে পাঠ অভ্যাস করার সময় রবি এসে দাঁড়াতো মাঝে মাঝে পিছনে। এই চোখ মুখ ঘোরানো ও ওষ্ঠ টেপা হাসিটি দেখেই সে পরে লিখেছিল, কটাক্ষে মরিয়া যায়, কটাক্ষে বাঁচিয়া ওঠে, হাসিতে হৃদয় জুড়ে, হাসিতে হৃদয় টুটে। কাদম্বরী মাঝে মাঝে বলতেন, রবি, তুমি ছেলেদের সঙ্গে মেশো না কেন? তোমার বাইরের কোনো বন্ধু নেই? সেই রবির আর দেখাই পাওয়া যায় না। তার অনেক বন্ধু, আজ দেখা হবে। অনেক দিন বাদে আজ সবাই মিলে একসঙ্গে আমোদ আহ্লাদ করা হবে। বহু পরিশ্রম ও অর্থ ব্যয়ের পর জ্যোতিরিন্দ্রনাথের প্রথম জাহাজ জলে ভেসেছে। সাধ করে নাম রেখেছেন সরোজিনী, তার সবচেয়ে বিখ্যাত নাটকটির নামে। আর কয়েকদিনের মধ্যে জাহাজটি বাণিজ্যিক যাতায়াত শুরু করবে পূর্ববঙ্গে। আজ গঙ্গা বক্ষে জ্যোৎস্না রাতে সেখানে হবে এক পারিবারিক উৎসব। দুদিন ধরে এই জাহাজে জ্ঞানদানন্দিনী, রবি ও জ্যোতিরিন্দ্রনাথ রয়েছেন। ওরা কাজে ব্যস্ত ঠিকই, কিন্তু একসঙ্গে কাজ করার একটা আমোদও তো আছে। তার থেকে বাদ পড়েছেন কাদম্বরী। এই চিন্তা যন্ত্রণা তার বুকে কাঁটার মতো বিঁধে আছে। তবু কাদম্বরী ঠিক করেছেন আজ আর কোনো গ্লানি রাখবেন না। আজ জ্যোৎস্না রাতে যোগ দেবেন সম্পূর্ণ খোলা মনে। জাহাজটি রয়েছে শ্রীরামপুরের কাছাকাছি। শুধু তাকে নিয়ে যাবার জন্যই তার স্বামী আসবেন এতটা পথ উজিয়ে। যত্ন করে শরীর ধুয়ে নিয়ে কাদম্বরী শাড়ি বদলাতে লাগলেন। কত শত মূল্যবান শাড়ি জমে আছে, পরাই যায় না। বাড়ি থেকে না বের হতে হলে এইসব জমকালো শাড়ি আর কে পরে? জ্যোৎস্না রাতে নীল রং মানায়। অনেক ঘাটাঘাটি করে কাদম্বরী পছন্দ করলেন গাঢ় নীল রঙের নয়ন সুখ সিল্কের শাড়ি। আলতামাছিকে আগে থেকে খবর দেওয়া ছিল, সে সেই দুপায়ে আলতা পরিয়ে দিয়ে গেল। তারপর কাদম্বরী একসঙ্গে 12টি ধূপ জ্বালিয়ে সেই ধূপের ধোঁয়া লাগালেন তার চুলে ও দুই স্তনের মাঝখানে। ভুরুতে দিলেন কাজল, সুরমা আঁকলেন চোখে, দু বগলের নিচে বেশ কিছুক্ষণ চেপে ধরলেন কয়েকটি করে চাপা ফুল। আতর বা বিলিতি সুগন্ধের চেয়ে এইসবই কাদম্বরীর পছন্দ। সাজ শেষ করে খোপায় জুঁয়ের একটি মালা জড়িয়ে কাদম্বরী আবার দাঁড়ালেন আয়নার সামনে। নিজের রূপ নিয়ে গুমর করতে নেই। কাদম্বরীর মনে পড়ল বেশ কিছুদিন আগে রবি তাকে সাজতে দেখে বলেছিল, অশোক বসনা যেন আপনি সে ঢাকা আছে আপনার রূপের মাঝার, রেখা রেখা হাসিগুলি আশেপাশে চমকিয়ে রূপেতেই লুকায় আবার। আজও কি সেই রকম সাজ হয়েছে? বেশি বেশি হয়ে যায়নি তো? রূপের মধ্যে রূপ লুকিয়ে আছে নাকি? ভাবতে ভাবতে তিনি দারুণ চমকিয়ে উঠলেন। কোকিল ডেকে উঠল 6 বার। তাহলে কি সময় হয়ে গিয়েছে? সিঁড়ি থেকে শোনা যাচ্ছে তার স্বামীর পদশব্দ। দরজা খুলেই বললেন, ফুলুর মা, দেখো দেখি কেউ এলো। না না,
সিঁড়ি থেকে কেউ উঠে আসছে না তো? কোকিল, নিশ্চয়ই কোকিল। সে খালি ডেকেই চলে। কাদম্বরী চট পড়িয়ে ঘরও পার করতেই লাগলেন। জ্যোতিরিন্দ্রনাথ কি আজ আসবেন না? এ তিনি বিশ্বাস করতেই পারলেন না। আসবেন, আসবেন, তিনি ঠিকই আসবেন, যতই দেরি হোক। দু হাতে মুখ চাপা দিয়ে কাদম্বরী ঝাঁপিয়ে পড়লেন বিছানায়। দেওয়ালের কোলে জ্যোতিরিন্দ্রনাথের একটি রূপো বাঁধানো ছড়ি রাখা আছে। ছুটে গিয়ে সেটা ধরে ঠাঁই ঠাঁই করে মারতে লাগলেন তার এতকালের সাধের দর্পণে। ছনছন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল কাঁচ। কাল্পনিক কোনো শব্দে তিনি চেঁচিয়ে উঠলেন, কে কে? কোনো সাড়া নেই। তিনি বাজ পাখির মতো তীক্ষ্ণ কুটিল চোখে চেয়ে রইলেন বন্ধ দরজার দিকে। তারপর আপন মনে বললেন, কেউ না, বুঝি বাতাস। আজ থেকে বাতাস, তুমি আমার কেউ না। জ্যোৎস্না, তুমি আমার কেউ না। বারান্দায় যত ফুল ফুটে আছো, তোমরা আমার কেউ না। কাদম্বরী অসহিষ্ণুভাবে মাটিতে পা ঠুকে ঠুকে বলতে লাগলেন, আমি যাব, আমি যাবই। ওদের আনন্দ উৎসবের মধ্যে আমি জোর করে বসবো। ইচ্ছে মতো পাখি হতে পারলেই বড় সুবিধে ছিল। একবার আকাশে উড়ান দিলেই পথ চলার কোনো সমস্যা নেই। কাদম্বরী ছুটে গেলেন পাশের ঘরে, চাবি দিয়ে খুললেন দেওয়াল আলমারি। তার ভিতরে একটি গুপ্ত স্থান থেকে বার করলেন একটি গহনার বাক্স, চন্দন কাঠের তৈরি, উপরে হাতির দাঁতের কারুকার্য করা। এই পেটিকায় কোনো স্বর্ণালঙ্কার নেই, শুধু হিরে, চুনি, পান্না, মুক্তোর মালা। সেগুলি সরিয়ে সরিয়ে তলা থেকে বার করলেন একটা কাগজের মোড়ক। এর মধ্যে রয়েছে 4খানা কালো রঙের বড়ি। এই বড়ি খেলে পাখি হয়ে উড়ে যাওয়া যায়। আর বিশু নামে এক কাবলিওয়ালার কাছ থেকে এগুলি তিনি সংগ্রহ করে রেখেছেন। সেই ঘুমের ওষুধটাই। একটু ঘুম, বেশি ঘুম, গহন ঘুম, মরণ ঘুম। এই গয়নার বাক্সের মধ্যে সযত্নে রক্ষিত আছে 3খানা চিঠি। এর মধ্যে একখানে কাদম্বরী পেয়েছিলেন ধোপার কাছে কাস্তে দেওয়ার আগে জ্যোতিরিন্দ্রনাথের এক কোটের পকেটে। অন্য দুটি এক বৃহদাকার অভিধানের ফাঁজে। 3টি চিঠি একই নীল হস্তাক্ষরে লেখা, সম্বোধনে লেখা প্রাণাধিকেষু। তলায় কোনো নাম নেই। এই চিঠির কথা কাদম্বরী তার সর্বগুণান্বিত বিশ্ববিখ্যাত স্বামীকে কখনো বলেননি। 3খানি চিঠি তিনি পড়লেন আবার। তার ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। অত্যুজ্জ্বল হলো চক্ষু, সমস্ত লোমকূপের জ্বালার অনুভূতি। চিঠিগুলি মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি একসাথে 4টি কালো বড়ি খেয়ে ফেললেন। জল পান করলেন 2 গ্লাস। পাখির ডানার মতো দুহাত ছড়িয়ে তিনি ছুটতে লাগলেন সারা ঘরে। ভাঙা কাঁচ তার পায়ে বিঁধে যাচ্ছে, কোনো খেয়াল নেই। তার মুখ হাসিতে উদ্ভাসিত। বিশু একটা মুঠে পুরিয়া খেতে বলেছিল। 4টে খেয়ে শরীর কি হালকা লাগছে। পা দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, তাতে আলপনায় এঁকে যাচ্ছে সাদা মাঠ বেলে। কাদম্বরী আজ নাচছেন। কেউ কোনো দিন তার নাচ দেখেনি। খুলে ফেললেন শাড়ি, পরনে রইল শুধু কামিজ। নাচতে নাচতে ছুঁড়ে ফেলতে লাগলেন গয়নার হার, কানের দুল, খোপার ফুল। গাইতে লাগলেন গান। তার খুবই অস্পষ্ট, কথা বোঝাই যায় না। এক উচ্ছ্বসিত জলপ্রপাতের মতো কান্নায় আন্দোলিত হলেন কাদম্বরী। আত্মস্বরে বলতে লাগলেন, রবি, রবি, আমি চলে যাচ্ছি। তোমার কবিতা, তোমার গানই আমাকে বাঁচিয়ে রেখেছিল। তোমার রচনার মধ্যেই আমি নিজেকে খুঁজে পেয়ে আমি ধন্য হয়েছি। রবি, আমি চলে যাচ্ছি। নতুন বৌঠান এখন পুরাতন হয়ে গেছে। সেই পুরাতন আজ বিদায় নিচ্ছে। আর দাঁড়াতে পারলেন না কাদম্বরী। তার শরীরটা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল কঠিন পাথরে। জোর শব্দে তার মাথা ঠুকে গেল। ঝাড় লণ্ঠন জ্বলতেই থাকলো। প্রতি ঘন্টায় ডেকে গেল কোকিল। খোলা জানলা দিয়ে বাতাস ঢুকে খেলা করতে লাগলো। এক নিষ্পন্দ শরীর ঘিরে